নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আজ কিন্তু ওই রেমাল ঝড়েরই দিন। আমরা সকাল থেকে 12টা পর্যন্ত 11টা-12টা পর্যন্ত কিভাবে কেটেছে সেটাই আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আজকে তারপরে বলতে এখন 3টে বাজে, আর কুকিংয়ের পর্বও চলছে। কুকিংয়ে মোটামুটি কোনো রকমের রান্না খাওয়া চলছে, আর এই 3টে বাজে এখন থেকে কি হচ্ছে না হচ্ছে সেই আপডেট আপনাদেরকে দেব। তো আপনারা সবাই কেমন আছেন সেটা আমাদের জানার খুব ইচ্ছা, আর সবাই সাবধানে থাকবেন। আর আজকে সকাল থেকে অসংখ্য ফোন এসছে। গতকাল সকাল থেকে, হ্যাঁ গতকাল থেকে আজকে বেশি আসছে, ফোন এই পর্যন্ত এসে গেছে 3টে পর্যন্ত। তো আপনারা সবাই আমাদেরকে ভালোবেসে আর এই ফোন করছেন, খোঁজ খবর নিচ্ছেন, সত্যি খুব ভালো লাগছে আর মনে অনেকটা সাহস পাচ্ছি। তার কারণ খুব দুশ্চিন্তার মধ্যে আছি, বিশেষ করে বোটটা নিয়ে যা জোয়াল উঠেছে। কুকিংয়ের পর্বে আপনারা দেখতে পাবেন জোয়ারটা কি পর্ব, মানে অলরেডি আপনারা কুকিংয়ের পর্বে দেখেছেন যে কতটা পরিমাণে জোয়াল উঠেছে। তো সেই জোয়ারের ভয়ে আরও চিন্তা হচ্ছে। এখন সৌরভের বাবা একে তাকে করে ফোন করছে বোটটাকে ঠিক করে একটু গাছের মধ্যে সরিয়ে বাঁধার জন্য। তো এখন এই 3টে বাজে, এই টাইম পর্যন্ত এখনও পর্যন্ত সবাই ঠিকঠাক আছি বা সব দিকে সব ঠিক আছে। তো আপনারা সাথে থাকুন, যতটা পারবো দেখানোর চেষ্টা করব। আর এদিকে জল যেমন বাড়ছে তার সাথে সাথে কিন্তু ঝড় আছে, ঝড়ের সাথে সাথে আমাদের এখানকার নদী বাঁধের অবস্থা কিন্তু খুব একটা ভালো না, সেই নিয়ে ভয়ে আছি, দুশ্চিন্তায় আছি। তো দেখা যাক কী হয়। জায়গায় জায়গায় ভেঙে গেছে, খবরও আসছে। আর এই ঝাপটা আসছে, এক একটা জোরে দমকা হাওয়া, ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, একসঙ্গে হচ্ছে, এই থেমে যাচ্ছে, এই হচ্ছে। তো ও এখন ফোন করছে কে একজন আসবে বোটটাকে সরাবে। তো এখন দেখছি কি হয়, দেখুন। একটু আগে খবর দেখছিলাম, আমি বলেছিলাম যে 70-80 কিলোমিটার বেগে এখনো পর্যন্ত হচ্ছে, কিন্তু খবর যা দেখলাম তাতে প্রায় 90-100 কিলোমিটার বেগে কিন্তু দুপুরের থেকে দমকা হাওয়া দিচ্ছে। দেখুন গতি দেখুন, আর সেই সঙ্গে দফায় দফায় বৃষ্টি, তবে বৃষ্টির থেকে ঝড় বেশি। এখন নদীতে ভাটা লেগেছে, তো এই ভাটাতে যদি বোটটাকে সরিয়ে না বাঁধতে পারি তাহলে কিন্তু বিপদের শেষ নেই, কারণ ইতিমধ্যে 2টো কাছি কেটে গেছে। তো আমার একজন বন্ধুকে ফোন করেছি, সে আবার আরেকজনকে ফোন করেছে, তো সে আসছে আর আমিও এখন রেডি হয়ে নদীর দিকে যাচ্ছি। তো আপনারা সঙ্গে থাকুন, আমরা পাট করে কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা অনেকেই আমাদের নিয়ে দুশ্চিন্তায় আছেন, আমরা সেটা আপনাদের ফোন থেকেই জানতে পেরেছি। তো আপনারা সঙ্গে থাকুন। যেমন ঝড় হচ্ছে তেমন বৃষ্টি হচ্ছে, নদীতে এই সময় ভাটা, এই সময় যদি বোটটা নিরাপদ জায়গাতে না আনতে পারি তাহলে কিন্তু বিপদের শেষ থাকবে না। আমার এখান থেকে যারা একটু অভিজ্ঞ তারাও আমাকে বলেছে, পলাশ যে করে হোক বোটটাকে সরাতে হবে। আপনারা আগের পর্বে দেখছিলেন আমার এক ভাই বোট নিয়ে অন্য জায়গাতে চলে যাচ্ছে। তো আমি এই মুহূর্তে নিজেকে ভীষণ একা মনে করছি, কারণ গত কয়েকদিন ধরে আপনারা সুস্মিতাকে আমাকে নানা প্রশ্নে বিদ্ধ করেছেন। আজকে কয়েকটা কথা আপনাদের উদ্দেশ্যে বলি। গত কয়েকদিন ধরে তো অসংখ্য মানুষ ফোন করেছেন, সুন্দরবনের এই ঝড় দুর্যোগ প্রাকৃতিক বিপর্যয় সামনে আসছে, আপনারা কেমন আছেন, কিভাবে আছেন, সাবধানে থাকবেন। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, আমার পরিবারের কেউ একটি ফোনও পর্যন্ত করেনি, খবর নেয়নি বিগত 1 মাস ধরে। আর আজকে বাড়ির বড় ছেলে হিসেবে, পরিবারের বড় ছেলে হিসেবে আমার যে দায়িত্ব সেটা আমি যথাযথ পালন করেছি। জ্ঞানত কারোর কোনো ক্ষতি চাইনি, কারো কোনো অন্যায় করিনি। বাবা মার প্রতি যে দায়িত্ব পালন করা উচিত তার থেকে 1 বিন্দুও কম কখনো করিনি, করার কথা ভাবিনি। কিন্তু তবুও কেন জানি না আমাদেরকে নানা প্রশ্নে বিদ্ধ করা হচ্ছে। আর বিগত 1 বছর আগে যে ঘটনার সম্মুখীন আমরা হয়েছিলাম আপনারা জানেন। আজকে এই যে ঘটনাটা নিয়ে আপনারা বিভিন্ন মন্তব্য করছেন, এই ঘটনাটা কিন্তু একই ঘটনা। তো 1 বছর আগে যারা আমাদেরকে নানা প্রশ্নে বিদ্ধ করেছিল তারা আজকে মুখ থুবড়ে পড়েছে, আর আজকে যারা করছে তারাও কিন্তু ওই একই কারণে করছে, আর একইভাবে তাদের পরিণতি হবে। এই প্রচণ্ড ঝড় বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আমার একটা ছোট্ট বাচ্চা আছে, সুস্মিতা আছে, সুস্মিতার ঠাকুমা আছে। আমরা কেমন আছি, কিভাবে আছি, এই যে ঘর বাড়ি বোট, ওদিকে বাড়ি,
কি অবস্থা কেউ একবার খবর নেয়নি। কিন্তু মনের শক্তি পেয়েছি আপনারা অসংখ্য মানুষ আমাদেরকে ফোন করেছেন বলে। আমার পিয়ালির বাড়িতে এক সপ্তাহ ধরে বাথরুমের ছাদের উপরে জলের ট্যাঙ্কিটা ঝড়ে পড়ে গেছে, ঝুলছে, 3টে অ্যাসবেস্ট ভেঙেছে, কিন্তু সেখানে কেউ দেখতে যাওয়ার মানুষ হয়নি। কিন্তু আমার বাড়িতে আমাদের পরিচিতি ব্যবহার করে ভিডিও করার মানুষের কিন্তু অভাব নেই। সুস্মিতার বাবা মা, আমার বাবা মা, আমাদের মানে বলতে গেলে হাসি পায় যে তাদের দেখার জন্য এখন যেন নতুন করে দরদ দেখানোর মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে দিনের পর দিন। তো এই দরদটা, এই দায়িত্ব কর্তব্যটা যদি বিগত 10 বছরে থাকতো বা বিগত দিনে থাকতো তাহলে অনেক বেশি খুশি হতাম। তো সকলেই যারা এই দায়িত্বটা পালন করার জন্য হিড়িক লেগেছে তারা সকলেই আমার ছোট, তাদের প্রতি আমার শুভেচ্ছা, ভালোবাসা, আশীর্বাদ সবসময় থাকবে। আসলে পলাশ আর সুস্মিতার উন্নতিই হচ্ছে সকলের ঈর্ষার কারণ। কিন্তু এই উন্নতির পথটা খুব সোজা নয়। আজকে বহু স্ট্রাগল করে, বহু পরিশ্রম করে এই পায়ের তলার মাটি তৈরি করতে হয়েছে, এমনি এমনি হয়নি। ইউটিউব প্ল্যাটফর্মটা অতটা সহজ নয়। তো আজকে আমাদেরই খুব কাছের ভাই বোনেরা তারা ভাবে যে বোধহয় এক লাফে উপরে ওঠা যায়, কিন্তু সকলের জন্য বলি যে এক লাফে উপরে ওঠা যায় না, সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয়। এই কথাটা সবাই ভুলে যায়। তো আমরা কারোর প্রতি কোনো দুর্ব্যবহার করিনি, কিন্তু আমাদের সঙ্গে এই ব্যবহার বিগত 1 বছর আগেও হয়েছে, এখনও হচ্ছে। আপনারা অনেকেই বলছেন খুলে বলুন, খুলে বলুন। পরিবারের সব কথা প্রকাশ্যে খুলে বলা যায় না। আমার ছোটরা যেটা পারবে আমি সেটা পারবো না। তো যারা আমাদেরকে না বুঝে নানা রকম মন্তব্য করেছেন তাদেরকেও আমি দোষ দেব না। আর যারা আমাদের সত্যিকারে বুঝেছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। এই ঝড়ের রাত এখন প্রহর গুনছি, কখন কিভাবে এই বিপর্যয় কাটিয়ে উঠব। আপনারা সকলের সঙ্গে থাকুন, সবটাই দেখাবো। সকালবেলা উঠে প্রথমে গেছি বোটের ধারে, বোট বেঁধেছি। বোট কষ্ট করে বাঁধার পরেও দুপুরে জোয়ার উঠেছে একেবারে, মানে সে বিপদ সীমার উপর দিয়ে নদী বয়ে যাচ্ছে, আর সেই পরিমাণে তুফান, 2টো বাঁধন ছিঁড়ে গেছে। এবারে সবাই বলছে বোট ওখানে রাখা যাবে না। অনেকে তো বোট নিয়ে ভেতরের দিকে, দয়াপুর বাজারের দিকে যে জঙ্গল রয়েছে, জঙ্গলের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, যেখানে হাওয়াটা একটু কম লাগে। এবারে আমি প্রচণ্ড দুশ্চিন্তার ভিতরে ছিলাম। আপনারা গতকাল ডায়েরির পর্বে দেখেছেন, কুকিংয়েও কিছুটা হয়তো দেখেছেন। তো এখন বোটটা বাঁধার জন্য আমি কয়েকজন বন্ধুবান্ধবকে ফোন করেছিলাম। তো একটি ছেলে সেই বিষয়ে যথেষ্ট অভিজ্ঞ, সে এলো। ও আর আমি দুজন নদীতে নেমে ওই বোট ওখান থেকে কষ্ট করে টেনে নিয়ে এসে একেবারে আমাদের আপ্যায়নের সোজা উঠে একেবারে কোলের কাছে নিয়ে এসে বেঁধেছি, যাতে আর ঝড়ঝাপটাটা না লাগে, আর নদীর দিকে ভেসে যাওয়ার, ডুবিয়ে দেওয়ার এই ভয়টা থাকলো না। একবার জলের ট্যাঙ্কটা পড়ে যাচ্ছে কিনা দেখতে যাচ্ছি, একবার বোটের দিকে যাচ্ছি, একবার ঘরের দরজা জানালাগুলো ঠিক আছে কিনা দেখছি। মানে চারিদিকে এই ছোটাছুটি করতে করতে আর কাউকে ফোন করতে পারিনি। আর গতকাল সকাল থেকে আজকে পর্যন্ত, এই সময় পর্যন্ত অন্তত 400-500 ফোন এসেছে বিভিন্ন জায়গা থেকে। আমাদের শুভাকাঙ্ক্ষী মানুষজন যারা হিতাকাঙ্ক্ষী ফোন করছেন, আপনারা সাবধানে থাকবেন, কি অবস্থা জানতে চাইছেন। সকলের উদ্দেশ্যে বলি, এখনো পর্যন্ত, এখন বাজে প্রায় 4টে বেলা, এখনো পর্যন্ত ঠিক আছি। ঝড়ের গতি সকালবেলা থেকে এখনো পর্যন্ত ওই 70-80 এইরকম আছে। কিন্তু নদীর জল রাত্রে আরো বেশি বাড়বে বলে আশঙ্কা হচ্ছে। গ্রামের লোকজনও সবাই খুব চিন্তিত। কোথাও যদি নদী বাঁধ ভেঙে যায় তো খুব দুশ্চিন্তা। নদী বাঁধ তো অলরেডি ভেঙে গেছে, এবং আরো একটা দুশ্চিন্তা, কালকে ওই যে বাজারে গিয়ে ফেঁসে গেলাম বাইকটা এমন একটা জায়গাতে, সেখানে পুরো ভালো না। ওইখানে কি একটু দেখতে যাবে না? যে কি হবে জানি না। এখন একটু পরের দিকে দেখি যেতে পারি কিনা। আর সকাল থেকে সারাদিন প্রায় ভিজে আছি। এবার চান করবে না? কোন দিকে যাবে? স্নানটা করব। আমিও এখনো চান করিনি, এখন 4টে বাজে। আবার একটা মোটা রড এখানে বেঁধে একটা দড়ির নৌকা, মানে বোটের উপরে এনে বেঁধে রাখলাম।
আর এখানে ঝড়টা তেমন একটা বোঝা যাচ্ছে না, কারণ ঝড়টা আসছে এই দিক দিয়ে, আমার সামনে দিয়ে। ঘরে গার্ড হয়ে যাচ্ছে, ঘরের গার্ড এখানে মনে হচ্ছে একদম ঠিক আছে, কিন্তু নদীর ধারে গেলে ওখানে দাঁড়ানো যাচ্ছে না, এরকম পরিবেশ। ওই না গাছের পাতা নড়া দেখে বোঝাই যাচ্ছে যে কিরম হচ্ছে। চান করো, দুটো খাও এবারে। এখনো আমরা দুজনে কেউ খাইনি, সঙ্গে আমার ঠাম্মাও কিন্তু এখনো খায়নি জানো। ওদিকে দুপুরবেলা রান্না বান্না হলো, কুকিং এর পর্বটা হলো, আবার মানে বোট টোট বাঁধা সকল দিকে সব দেখতে দেখতে খাওয়া দাওয়া হয়েছে, কিন্তু 5টা বেজে গেছে। 5টায় খেতে বসছে এরকম টাইমটায়, এখন 5:45 বাজে। তারপরে খেয়ে উঠে এইসব গুছিয়ে গাছিয়ে নিয়ে মাজা ধোয়া করবো। আর সকাল থেকে কিন্তু দুটো মানুষ কেউ এখনো চান দান কোনো কিছু হয়নি। এখন সব স্নান করবো, এখন সব মেজে ধুয়ে নিয়ে চান দান করে উঠবো। আবার ও আবার যাবে বিনা পানির দিকে, ওদিকে দেখো ডালপালা। আকাশ একেবারে রুদ্র মূর্তি ধারণ করেছে, চারিদিকে পুরো কালো অন্ধকার আর দমকা হাওয়া সেই সাথে। ঢোক ঢোক ঘরে ঢোক, ঘরে ঢোক, একদম বাইরে বেরোবি না আজকে। বারান্দার মাথার ওই টিনটা বুঝলে তো, মানে হাওয়ায় মনে হয় নাট। আরে ওইটা নাটের ওই বোর্ডটা দেওয়া নেই, ওটা আমি বাঁধবো না। আমি স্নানটা করে নি, 5:30 বাজে। না আবার ওই ইয়েতে যাবো, বিনা পানি যাবো আমি একবার। আস্তে আস্তে অন্ধকার নেমে এসেছে, আকাশ বাতাস সব যেন অন্য দিনের তুলনায় আলাদা। আজকে যেন সবকিছুই একটা ভয়ঙ্কর রূপ। গতকাল এরকম সময়ে কিন্তু একটা ঝলমলে পরিবেশ ছিল, কিন্তু আজকে সকাল থেকে শুরু হয়েছে সেই রেমাল ঝড়ের যে পূর্বাভাস মতোই সকাল থেকে কিন্তু তার আবহ তৈরি হয়ে গেছে। মুহুর্মুহু দমকা হাওয়া দিচ্ছে, দফায় দফায় বৃষ্টি, আর এখন তো হাওয়ার গতি পরপর বাড়ছে। আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমাদের পুকুর ঘাটে, এই জায়গায় হাওয়াটা একটু কম লাগছে, যেহেতু সামনে অনেকগুলো ঘর। কিন্তু নদী বাঁধের উপরে যদি উঠতাম তাহলে দেখতে পেতেন যে কি তীব্র গতি আর কীরকম দমকা দিচ্ছে। যদিও নদী বাঁধের উপরে এখন ওঠার মতো পরিবেশ নেই, হয়তো রাত্রের দিকে আরেকবার যাব, একবার না অনেকবারই যাব, কিন্তু এই ক্যামেরা নিয়ে ভিডিও করার জন্য নদী বাঁধের উপরে যাওয়াটা খুব বিপজ্জনক, কারণ ছাতাও ওখানে ধরে দাঁড়ানো যাচ্ছে না, তাছাড়া ক্যামেরাও ভিজে যাওয়ার ভয়। সব মিলিয়ে একটা বিশ্রী পরিবেশ। তো তার মধ্যে অসংখ্য মানুষ বারবার ফোন করছেন। ইতিমধ্যে আপনাদের একটু আগে যখন বলছিলাম মানুষ ফোন করছেন, তারপরে অন্তত 50 জন ফোন করেছেন। মানুষ সত্যি আমাদেরকে এতটা আমাদের নিয়ে ভাবনা চিন্তা করছেন বা দুশ্চিন্তা করছেন, এটা জেনেও মনের দিক থেকে বোধহয় আমরা অনেকটা শক্তি পাচ্ছি। ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের যে ওল বাগানের পাশে একটা বকফুল গাছ ছিল, পাশের বাড়ি বড় গাছ, সেই গাছটা এক্ষুনি ঝড়ে পড়ে গেল। আর আমাদের এই ঘরের পেছনেও রয়েছে বেশ কয়েকটা ইউক্যালিপটাস গাছ, এবং সেই গাছগুলো হাওয়ায় দুলছে, জানি না কি হবে। তো ডালগুলো যদিও হালকা, তো বলা যায় না ঝড়ের সময় কিসে কি হবে। দুশ্চিন্তার আরও একটা কারণ, আমাদের বাইকটা নদী বাঁধের নিচে এক জায়গাতে সে গতকাল আটকে গেছিল, সেখানে সেইভাবেই রয়েছে। তো দেখুন বর্তমান পরিবেশ, আকাশ আর গাছগাছালি আজকে যেন অন্য রূপে, একটা ভয়ঙ্কর সুন্দর রূপে ধরা দিয়েছে। মানুষের মধ্যে আতঙ্কও বাড়ছে, কারণ কয়েক জায়গাতে খবর পেলাম নদী বাঁধ ভেঙেছে, আর নদীর জল আজকে দুপুরবেলার ভরা জোয়ারে দেখলাম বিপদ সীমার উপর দিয়ে বইছে। তো দেখা যাক আজকের সেই রাত্রি, ভয়ঙ্কর রাত্রি। খবরের চ্যানেলগুলো তো যেভাবে খবর বলে তাতে তো ভয় আরও বেশি লাগে, যদিও আমি ভয় অতটা করি না, কারণ আমাদের জীবদ্দশায় অনেক ঝড়, অনেক প্রাকৃতিক দুর্যোগ দেখেছি। তো তবুও প্রত্যেকটা দুর্যোগ একটা বিপদের সংকেত নিয়ে আসে, একটা চিন্তায় থাকতে হয়, দুশ্চিন্তায় থাকতে হয়। আজও রয়েছি, এখন সব কিছু উপরওয়ালার উপরে ভরসা করেই আজকে রাতটা কাটবে। আপনারা যে যেখান থেকে দেখছেন সাবধানে থাকবেন। এই ভিডিও আপনাদের কাছে যখন পৌঁছাবে তখন এই রিমেল ঝড়ের রাত্রিটা কেটে গেছে। আপনাদের ওখানে কেমন কি প্রভাব হয়েছিল এই রাতে সেটাও আমাদেরকে জানাবেন, তাহলে আমরাও বুঝতে পারবো যে আপনারা কেমন ছিলেন আজকের এই রাতে।
সারাদিন পরে চান টান করে উঠলাম, আর পুরো চারিদিকে অন্ধকার হয়ে গেছে। আর যত রাত হচ্ছে তত যেন মনের মধ্যে ভয়টা বেশি করে বাসা বাঁধছে। সবাই সবাই বলার থেকে বড় কথা খবরে বলছে মধ্যরাত থেকে, এবার অর্ধেক রাত্রির দিকে তখন মানুষ ঘুম হয়, কিন্তু ঘুম তো হবে না, একটা চিন্তা নিয়ে থাকতে হবে। এখন আমরা চিন্তা ভাবনা করছি, একবার বলছি ওই আপ্যায়নে ওই যে সামনে ঘরগুলো গেস্ট রুম সেখানে গিয়ে থাকি, আবার ভাবছি না এখানেই থাকি, কিছু হবে না, এই দুশ্চিন্তায় আছি। আর এই দিকটায় গাছগুলো হেলে আছে, ওইটা নিয়ে একটা ভয় পাচ্ছি। টিনটা একটা নাট খুলে গেছে, সেটা দুলছে, সেটাও ঠিক করতে হবে। মানে সব মিলিয়ে মিশিয়ে যেন একটা কি দিনের মধ্যে দিয়ে যাচ্ছি তা জানি না। খুব অস্বস্তিতে আছে সৌরভ। এইটা নিয়ে গাড়ি কেউ চালাচ্ছে, আবার তাই একটা করুক, কি আর কি দিয়ে করবে? এইভাবে খেলছে। আর আমার ঠাম্মাটা বসে থাকতে দরজার মুখে। ওটা মা ভয় পাচ্ছো? ভয় হ্যাঁ, ভয় করছে? ভয় আমার আর ভয় কি? তোমাকে প্লেনে আমার জন্য ভয় পাচ্ছে। আজি ঝড়েরও রাতে তোমার অভিসার, পরাণ সখা বন্ধু হে আমার। একটা ভয়ঙ্কর সুন্দর রূপে রাতের আকাশ, সন্ধ্যাবেলা আকাশের এই রূপটা বিগত স্বাভাবিক দিনগুলোতে কিন্তু দেখতে পাই না। আজকে যে রূপে আকাশ ধরা দিয়েছে। আপনারা অনেকেই কমেন্ট করছিলেন, অনেকে বলবো না সবাই, বেশিরভাগ একদম সকলে কমেন্ট করছেন যে আমরা যেন ওই নদী রাস্তার পাশে ওই ঘরটায় না থেকে এই ঘরে চলে আসি। তো সেই মতো এই কিছুক্ষণ আগে চলে আসলাম, মানে 10টা নাগাদ। ও তো এসে এই ঘরটারগুলো একটু দেখে গেল, আর ওই যে ঘরটা খোলা আছে ও জানালাটা খুলে দিল, কেননা এক পাশ দিয়ে হাওয়া ঢুকবে, এক পাশ দিয়ে বেরোনোর পথ না থাকলে হবে না। এবার দেখে শুনে গিয়ে বলছে না সব গুছাও, একেবারে ওই দিকে চলে যাই। সবাই এত করে বলছে, আর যত বাড়ছে তত তো চিন্তা হচ্ছে। তো সেই মতো প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে আর একটু জল, খাবার দাবার যা ছিল প্যাক করে নিয়ে, আর 4 জনে এসে একদম আমাদের এটা এই 7 নম্বর, তো এটা 7 নম্বর রুমে আমরা আছি এখন। 7 নম্বর রুমে একদম মাথার ঘরটাতে 4 জন এক খাটে আছি। আমার ঠাম্মা ওই ঘরে গিয়ে ঢুকেছিল, বলছে আমি এখানে থাকছি, তোরা ওখানে থাকবি না। বিশেষ করে ও তো সৌরভের বাবা তো বলছে না ঠাম্মার এখানে নিয়ে আসবে, 4 জন এক জায়গায় থাকবো, যা হবে হবে। তবে বাইরে কিন্তু প্রচন্ড দাপট দিচ্ছে, এর মধ্যে একেবারে ছাদের ঘরের মতো। উপরে যেহেতু সিলিং করা আছে, আর চারিদিকে জানালা দরজা সব বন্ধ করা, এই জানালার পর্দাটা একটুখানি সরানো, আর এটা তো একটু ঘোলাটে টাইপের কালো কাঁচ, বাইরে দেখা যায় না। মাঝে মধ্যে জানালা একটু আলগা করে দেখছি, প্রচণ্ড দাপট দিচ্ছে। তো এই ঘরে আসার পরে কিছুটা নিশ্চিন্তে। আর আমাদের বাবুসোনা আসতে গিয়ে প্যান্ট ভিজিয়ে ফেলেছে, আর ওর মা প্যান্ট আনতে ভুলে গেছে। এখন আমি একটা গেঞ্জি ব্যাগের মধ্যে নিয়েছি, তারপরে প্যান্ট নিয়ে করতে করতে সে বেরিয়ে আসা হয়ে গেছে, সে আর প্যান্ট ঢোকায়নি, মনে নেই। এখন ও আমার কাছ থেকে গামছাটা নিয়ে পড়েছে, গামছা পরে আর গেঞ্জি পরে জামা বসে প্যান্ট আছে। সব খুলে ঝাঁপ দিয়েছে। মনে হচ্ছে যেন অনেক বড় হয়ে গেছে না ছেলে। ও বলছে কি আমার দিকে ঘুরিও না, আমার দেখিও না। ঠাম্মা ভয় করছে নাকি? না না, শুয়ে পড়ো, নিশ্চিন্তে শুয়ে পড়ো, কোনো ভয় নেই। এর মধ্যে বালিশ একটা ছিল, ঠাম্মাকে দিয়েছি, বালিশ লাগবে না। বালিশ দেখছে, ঝড় জলের রাত্রে একটা নিরাপদ আশ্রয়ে এসে বসেছো, ব্যাস। আমফানে যেটা হয়েছিল, আর এই ঝড়ে আমরা নিজেদের ঘরে আছি। আমফানে কি হয়েছিল বলো, আমফানের গল্পটা তুমি বলো। মার কোলে উঠে সেই সময় তো আমি ছোট ছিলাম, কোলে উঠে একটা ছাদের বাড়িতে চলে গেছে। এরকম যেতে হয়। আর এইবার 88 খন এই আপ্যায়নের 7 নম্বর রুমে এসে আশ্রয় নিয়েছি। এখন বসে হয়তো আছি ভালো মতো, কিন্তু দুশ্চিন্তার শেষ নেই। ওদিকে বোটটা এখন আস্তে আস্তে জোয়ার উঠছে, আর দুপুরবেলা আপনাদেরকে দেখিয়েছিলাম জোয়ারের জল কি পরিমাণে উঠেছে, আর রাত্রেবেলা জোয়ার কিন্তু আরও অনেকটা বেশি হবে। আমি জানি না আপনারা এই ঝড়ের দাপট শুনতে পাচ্ছেন কিনা, আমরা কিন্তু বেশ বুঝতে পারছি, বাইরে প্রচণ্ড দাপট দিচ্ছে। তো নদীতে বোটটা যেখানে ছিল, গতকাল তো 2-3 বার নদীতে নেমে বোট বাঁধাবাঁধি করে অবশেষে বোটটা আমাদের আপ্যায়নের একেবারে ওই নদীর ধারের যে ঘর উঠেই যেখানে আগে বোটটা বাঁধা ছিল, ঠিক ওইরকম একটা পজিশনে বোটটাকে এনে বেঁধে রেখেছি। আর তারপরে এখন যে কি অবস্থা, কারণ দুপুরের থেকে এখন জল অনেকটা বেশি বৃদ্ধি পাবে,
এখন যে কি অবস্থা কিচ্ছু জানি না। তো এখন আর আমি যাব ভাবছিলাম, তো সুস্মিতা বেরোতে দিচ্ছে না, ঠাকুমাও বেরোতে বারণ করছে। তো যা হবে, ঝড় থেমে গেলে দেখতে যাব। আরও একটা দুশ্চিন্তা, আমাদের বাইকটা কিন্তু নদীর রাস্তার কোলে এক জায়গাতে ওইভাবে খোলা আকাশের নিচেই রয়েছে, তাকে আর বাড়িতে নিয়ে আসা যায়নি। যদিও যেখানে রয়েছে ফোন করে বলেছি যে একটু খেয়াল রেখো, এছাড়া আর কিছু বলার নেই। আমাদের নদী বাঁধের অবস্থা, আমাদের আপ্যায়নের সামনে নদী বাঁধ যথেষ্ট স্ট্রং, আপনারা দেখেছেন, কিন্তু তার থেকে একটু দূরে গেলে নদী বাঁধের অবস্থা কিন্তু বিশেষ ভালো না। ইতিমধ্যে কয়েকটা জায়গা দিয়ে জল ঢোকার খবর পাচ্ছি। তো কি হয়েছে না হয়েছে রাত না পোহালে আর খোঁজখবর নেওয়া যাচ্ছে না, কারণ এই মুহূর্তে কাউকেই আর সেভাবে ফোনে ধরা যাচ্ছে না, সকলেরই ফোনের চার্জ শেষের পথে। আমরা এই ঘরে রয়েছি, হয়তো আলো দেখতে পাচ্ছেন। আমাদের এই প্রত্যেকটা রুমে যে বাল্ব রয়েছে সেগুলো কিন্তু বাল্ব কাম ইমার্জেন্সি, তো এগুলো চার্জ হয়েই থাকে যখন এটা জ্বলে। তো সেইভাবেই কিন্তু চার্জ রয়েছে আর আলো জ্বলছে। যদিও আমাদের এমার্জেন্সি আরও লাইট, ফোন এগুলো সব চার্জ করে রেখেছিলাম, তার আলো দিয়েই এতক্ষণ চলেছে। আর এই ঘরে আসার পরে এই লাইটটা জ্বেলে দিয়েছি। তো এখন এখানে আমরা বসে সারা রাত কাটাবো। পরে কি হচ্ছে দেখি, যদি আরও কিছুটা বাইরে বেরিয়ে আপডেট দিতে পারি দেব, সঙ্গে থাকুন। খাওয়া দাওয়া চলছে, কিন্তু রাত্রি বেশ অনেক হয়েছে। আর সৌরভ বলছে মা খিদে পেয়েছে, কিছু খেতে দাও। একবার বলছে মুড়ি চানাচুর খাবো, তারপর বলছে ভাত খাবো না, বিস্কুট খাই। এই করতে করতে সয়াবিন আলুর তরকারি, যেটা ও দুপুরবেলা রান্না করেছে, আপনারা ইতিমধ্যেই দেখেছেন কুকিংয়ের পর্বে, তো সেটা দিয়েই খাওয়া হচ্ছে। একটু তরকারি ছিল। আর ঠাম্মা তো শুয়েছে, ঘুম তো আসছে না, কিন্তু আমি বললাম তুমি কিছু খাও, বলছে না। বেলা গেলে খেয়েছে আমাদের সঙ্গে পড়ে, খাচ্ছিল না তো বসেছিল চিন্তায়। তারপরে বেলা গেলে খেয়েছে, আমি বলছে কিছু খাবো না। আমি বলছি তাই রাতের দিকে আরও বেশি হলে যদি খিদে পায় তখন যা হয় বিস্কিট টিস্কিট ভিজিয়ে খাবে, ভাত না খাও। আর ওর বাবা বলছে ঝড় থামুক তারপর আমি কিছু খাবো, তার আগে খাওয়ার কথা বলবো। সোনাকে একটু দিচ্ছি, আমি একটু খাচ্ছি। তীব্র গতি, এখন ঝড়ের গতি তীব্র। তোমার খবরে যেটা বলছে তার থেকে বেশি হচ্ছে। কিছু বন্ধুবান্ধব, আমার গ্রামের কিছু বন্ধুবান্ধব ফোন করছে, তো তাদের সঙ্গে কথা হচ্ছিল। সত্যিই তাই, ঝড়ের যে খবর টেলিভিশনে দেখানো হয়েছে 120, 135 হচ্ছে গাস্টিং, কিন্তু সকাল থেকে 100 কিলোমিটার, 90-100 কিলোমিটার ঝড় হচ্ছে দুপুরের দিকে হয়েছে, বিকালের দিকে 100 পেরিয়ে গেছে। আর এখন ঝড়ের যে দমকা দিচ্ছে মনে হচ্ছে 140 থেকে 150 পেরিয়ে যাচ্ছে এক একটা দমকা। ঘরের ভেতরে আঁচ পাচ্ছি তার। ভাবছিলাম একটু বাইরে ক্যামেরাটা ধরবো, কিন্তু বিশ্বাস করুন বাইরে বেরোনোর মতো অবস্থা না। প্রচণ্ড দুর্যোগপূর্ণ ওয়েদার। মানে গত পরশু আপনাদেরকে মানে ঠিক ঝড়ের আগের দিন দেখিয়েছিলাম ঝলমলে আকাশ, মনে হচ্ছিল যে কিছুই হয়নি। সত্যি প্রলয় আসার আগে সেই নিস্তব্ধ আকাশ বাতাস ছিল, সেটাই দেখিয়েছিলাম ঝলমলে রোদ। কিন্তু আজকে এই যে রাত্রি, ভয়ঙ্কর রাত্রি, আমার অন্তত মনে হচ্ছে এর আগেও দেখেছি এই ধরনের রাত, কিন্তু আজকেও আবার সেই ভয়ঙ্কর রাত্রি আমরা উপলব্ধি করছি। আর প্রহর গুনছি কখন এই ঝড় থামবে।